উপস্থিতি কম দেখা যাচ্ছে, অসুবিধা আরেকটা বলে নেই। আমার উপস্থিতি যাই থাকুক, এই গ্রুপে গ্রুপে আসছে 350 মতো ছাত্র। তো আমি প্রথমে ভালো মনে করছিলাম যে এরা 350 মতো 150 মোটামুটি জুম ক্লাস করবে। তো এখন মোটামুটি পরীক্ষার মধ্যে মোটামুটি অনেকে পরীক্ষার্থী আছে, অনেকে একটু পরীক্ষা হয়তো বা দোয়া করি পার হয়ে যায়, হয়তো বা রেজাল্ট আসবে, হয়তো পরে সিরিয়াল পাবে। এখন এরা মনে হয়, আমার মনে হয় গ্রুপ থেকে, অন্য গ্রুপ থেকে আইসা আপাতত বসে আছে, হয়তো পরীক্ষা পরে শুরু করবে। তো 30 তারিখ পর্যন্ত আমরা সময়টা একটা ফ্রেম করে দিছি। রেজিস্ট্রেশন করা, যাদের কোনো সমস্যা হয় একেবারে দেওয়ার সমস্যা, অ্যাডমিনকে জানাবেন, সমস্যা নেই, অ্যাডমিন বলবে। এর মধ্যে অনেকে আছেন সমস্যা আমার সাথে শেয়ার করছেন, অবশ্য আমি বিষয়টা নলেজ আছে। রেজিস্ট্রেশন করলে কি হবে, আমি যারা একমাত্র, যদি এখানে অ্যাক্টিভ 50 জন স্টুডেন্ট পাই, একটা গ্রুপে 50 জন থাকলে এনাফ, আমাকে ওকে দল বেঁধে 200 400 500 দরকার নাই। আমরা এই গ্রুপ থেকে আমরা মুক্ত হব, এই গ্রুপ থেকে আমরা একদম অ্যাক্টিভ স্টুডেন্ট গুলা অন্য একটা গ্রুপে, আমরা যে অ্যাডমিনের সাথে আমরা কথা বলছি, আমরা এই কয়জনই জয়েন করব। এই কথা বলতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা নতুন গ্রুপে যাবো, অসুবিধা নেই, ওটা পরের কথা। আমরা শুরু করতে যাচ্ছি পারিবারিক সহিংসতা প্রতি সুরক্ষায় একটু রিভিশন, মনোযোগ দেন। একজন আমাকে বলেন, এদিকে কেউ তাকাবে না, এখানে কিছু টেকনিক্স আছে আমি বলতেছি। আমার স্লাইডে একটু তাকান, লেখাটা একটু দেখা যায় না, বড় করে দিলাম। এই, এখন একটু মনোযোগ দেন। আমরা যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা এটা পড়লাম, একজন আসেন। এখানে কে, আমি নিজে একটি লাশ, এমনি কে আসেন তো সামনে। সবাই ক্যামেরা অন করেন, শুধু মেয়েরা ব্যতীত। এই যে আমি নিজে একটা লাশ, দেখা যাচ্ছে নাম লেখছে দেখে। আসেন, আপনি নিজে আসেন, সামনে আসেন। অথবা শাহরুল তো ডিউটিতে আছে, থাক, তুমি তুমি পরে আসো, আমি দেখি একজন তো নেই। পারবিন কি মনে হয় আজকে জয়েন করলো কিনা জানি না। আচ্ছা, আর কে আসেন, আপনি বলেন। এই যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে কি কি শব্দ আপনি পড়ছেন, আপনি বলেন তো। মানে কোন কোন শব্দ আপনি পড়ছেন, আমি শব্দগুলো জানতে চাচ্ছি। এই কোনো ধারা বলা দরকার নাই। এই পারিবারিক সহিংসতার কি কি নতুন কোনো শব্দ শিখছেন কিনা, আপনি শুধু বলেন। এই যে মার্ক করছি দেখছেন, পারিবারিক সহিংসতার আইনের 3টা মার্ক করছি, এমসিকিউ, এবং এটা হচ্ছে এই 3টা যে হলুদ কালার, আপনারা যদি বই থেকে আপনারা লিখে নেবেন বা টিকসই দিন, এই 3টা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে প্রায় 19টা সংজ্ঞা আছে। এই আইনে 19টি সংজ্ঞা রয়েছে। এই 3টা সংজ্ঞা কোনো ক্রমে বাদ দিবেন না এই আইনে। এখন একটা হচ্ছে অংশীদারি বাসগৃহ দুইয়ের একের দুই যেটা, তারপরে সংক্ষুব্ধ ব্যক্তি আমরা পড়েছি, তারপরে 18। আমরা এই শিশু, শিশু বলতে বোঝাচ্ছে 18 বছরের নিম্ন নয়, 18 বছর পূর্ণ হয় নাই। আচ্ছা, এখানে একটু দেখেন, আমরা মনোযোগ দেন। এখানে সূচির ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট না, কেউ কথা বলেন না, একটু বুঝে নেন। এখন আমি পড়া ধরবো সবাইকে। এই 3টা হচ্ছে ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, একদম ফাইনাল পর্যন্ত আমি বারবার আপনাদের সাজেশন দিব না। এখন থেকে নেন যে স্যার, এই 3টা হচ্ছে পারিবারিক সহিংসতা আইনে, এই 3টা হচ্ছে ইম্পর্টেন্ট এক রিটেনের জন্য। এই 20টার ভিতরে 3টা দিছি। অংশীদারি বাসগৃহ, সংক্ষুব্ধ ব্যক্তি আর শিশু। এখন দেখুন, আমরা কিন্তু এই আইন পড়তে গিয়ে আমরা কি কি শব্দ পেলাম? অংশীদারি বাসগৃহ শব্দ পেয়েছি, আবেদন পেয়েছি, আশ্রয় নিবাস পেয়েছি, ক্ষতিপূরণ আদেশ পেয়েছি, সংক্ষুব্ধ ব্যক্তি পেয়েছি, নিরাপদ আশ্রয় স্থানও পেয়েছি, নিরাপদ হেফাজতের আদেশও পেয়েছি, যে কে কোর্ট থেকে দিবে। নারীও শব্দ পেয়েছি, পরিবারও পেয়েছি। পারিবারিক সম্পর্ক হয়েছে, নারীর পরে শিশুটা তো নিচে চলে গেছে, নারী ও শিশুটা মিলেই হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি। পারিবারিক সম্পর্ক পাইছি, প্রতিপক্ষ পেয়েছি, প্রয়োগকারী কর্মকর্তা পেয়েছি, ফৌজদারি কার্যের বিধান প্রয়োগ পেয়েছি এই আইনে, বসবাসের আদেশ, শিশু এবং সুরক্ষা আদেশ। অর্থাৎ এখানে 19টি শব্দ পেয়েছি, যেটা হচ্ছে আমরা 36টি যে ধারা রয়েছে, এখানে আমরা 34 পর্যন্ত পড়ছি, 2-4টা বাদ দিয়ে দিচ্ছি। এই 36 পর্যন্ত যদি আমরা চিন্তা করি, এই শব্দগুলার অন্তর্ভুক্ত রয়েছে এখানে। এখানে সবচেয়ে 3টা শব্দ মনে রাখবেন এই আইনে: অংশীদারি বাসগৃহ, সংক্ষুব্ধ ব্যক্তি, নারী বা শিশু। যাই থাক, আর গুলা সব ম্যাক্সিমাম গুলা আপনারা করে নিন। তাহলে এই 3টার কোনো সমস্যা আছে কারো? এই অংশীদারি বাসগৃহ, সংক্ষুব্ধ ব্যক্তি, শিশু, সমস্যা আছে কোনো? এই 3টা বুঝেন না না। এরকম আছে? আচ্ছা, তাহলে আমরা এই সংজ্ঞাগত আমার ক্লিয়ার, সংজ্ঞা আমি 3টা দিচ্ছি, কিন্তু সংজ্ঞা ক্লিয়ার। এখন আছে 3 ধারা। 3 ধারাতে আমরা 3 ধারায় পড়েছি 4টা বিষয়: শারীরিক, মানসিক, যৌন, আর্থিক। এই 4টা মিলে হচ্ছে আমাদের পারিবারিক সহিংসতা বলতে গেলে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই 3 ধারায় কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখন আসেন, এরপর আমরা স্টার্টিং প্রথম সংজ্ঞা গেল, তারপর আমরা 3 ধারা আমরা আমরা পারিবারিক সহিংসতার সংজ্ঞা পেলাম। এখন দেখেন প্রয়োগকারী কর্মকর্তা, যে প্রয়োগকারী কর্মকর্তা কারা কারা, এবং প্রয়োগকারী অফিসার এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে 4 থেকে 9 পর্যন্ত বলা রয়েছে। এখানে দেখেন, আমি রিভিশন করাবো।
চারে হচ্ছে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য, পাঁচ হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ, ছয় হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, সাত হচ্ছে সেবা প্রদানকারী দায়িত্ব কর্তব্য, আট হচ্ছে আশ্রয় নিবাস, নয় হচ্ছে চিকিৎসা সেবা প্রদানের দায়িত্ব কর্তব্য। আমি এখন ধরবো 4 থেকে 9 পর্যন্ত। এখানে প্রয়োগকারী কর্মকর্তাদের বর্ণনা করা হয়েছে এবং তাদের কি কি দায়িত্ব কর্তব্য এখানে আবার 4 থেকে 9 এর ভিতরে রয়েছে। আই রিপিট, চারে হচ্ছে পুলিশ অফিসার, পাঁচ হচ্ছে প্রয়োগ কর্মকর্তা নিয়োগ, ছয় হচ্ছে প্রয়োগ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, সাথে হচ্ছে সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো পড়ছেন আপনি, ওই যে এনজিও টেনজিও এবং বিভিন্ন আইনগুলো যেটা মানবাধিকার সেবা প্রদানকারী দায়িত্ব কর্তব্য, এবং আটে হচ্ছে আশ্রয় নিবাসের দায়িত্ব, আশ্রয় নিবাসে যখন থাকবে তার দায়িত্ব, এবং নয় হচ্ছে চিকিৎসা সেবা। একজন বলেন আসাদ আসেন, আপনি বলেন 4 থেকে 9 পর্যন্ত আমার দিকে তাকাবেন, আপনি এটা তাকাবেন না, চোখ বন্ধ করেন আপনি। আপনি আমার দিকে তাকা চোখ বন্ধ করবেন, যে প্রয়োগকারী কর্মকর্তাদের দায়িত্ব করতে কত থেকে কত বলেন, বলেন। শোনা যাচ্ছে না, আপনি মিউট আনমিউট হন। আসাদ ভাই আনমিউট হন। আজকে সচিনা পর্যন্ত পরে ক্লাসে যাব না। প্রয়োগ করি না। সবাই দেখতে থাকেন সবার। পুলিশ অফিসার দায়িত্ব স্যার। হুম, বলেন। স্যার, পুলিশ অফিসারের দায়িত্ব, হুম তা প্রয়োগকারী কর্মকর্তার নিয়োগ, প্রয়োগকারী কর্মকর্তা দায়িত্ব কর্তব্য, সেবা প্রদানকারী দায়িত্ব, আশ্রয় নিবাসের দায়িত্ব এবং হলো চিকিৎসা সেবা প্রদানকারী দায়িত্ব। হুম। আপনি ধারা বলেন না একটাও, আর এখন ধারা দিয়ে বলেন, ধারা দিয়ে। স্যার, চার ধারা আছে দিয়ে বলেন। পুলিশ অফিসারের দায়িত্ব। স্যার ওটা উপরমুখ তুলে দেন, স্যার ওটা এটা একটু উপরমুখ তুলে দেন স্যার লেখাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলেন বলেন। স্যার, চার আছে পুলিশ অফিসারের দায়িত্ব, পাঁচ আছে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ, ছয় আছে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য, হুম, সাথে আছে সেবা প্রদানকারী দায়িত্ব কর্তব্য, আট আছে আশ্রয় দান নিবাস, এবং নয় আছে হলে চিকিৎসা সেবা প্রদানকারী। এইখানে এই প্রয়োগকারী অফিসারের থেকে রিটেনের জন্য প্রশ্ন হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে শুধু হচ্ছে চার ধারাটা। এইখানে চার, এখানে হচ্ছে চার ধারাটা ইম্পর্টেন্ট, আর এখানে বলছে এটাতে ইম্পর্টেন্ট, এটা বলেই দিচ্ছি যে এখানে পুরোটাই হচ্ছে তিন ধারাটাই হলো ইম্পর্টেন্ট। আচ্ছা। আহ এখানে স্যার আর তিন কোনো আর চার। সমস্যা? হ্যাঁ, তিন আর চার, এখানে চারটা স্যার তিন আর ইম্পর্টেন্ট। চার। আর কোনো কিছু এখানে নাই, এখানে আমি কিন্তু রিটার্নে বলে দিয়েছি, আপনি স্যার সাজেশন দিয়ে। হ্যাঁ স্যার এখানে ওই যে প্রয়োগকারী যে শব্দটা, এটা কি শুধু ওই মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কর্মকর্তা হ্যাঁ তাকে মিন হ্যাঁ, করা হয়েছে কিনা? রাইট রাইট রাইট, ওটা আমরা সংজ্ঞায় সংজ্ঞায় পড়ছি, রাইট। জি জি জি। প্রয়োগকারী সব দিকে তো আর বলা যাবে না, কারণ পুলিশ অফিসারও আছে এখানে, হুম। সেবাদানকারী প্রতিষ্ঠান আছে, হ্যাঁ রাইট, ওখানে সবাই তো আর মহিলাদের, প্রতিষ্ঠান। যেখানে যেখানে মহিলা থাকবে সেখানে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে আর কি। জি আচ্ছা, স্যার জি তারপর স্যার আসেন, সেটাই। এখন আসেন 10 থেকে 19। 10 থেকে 19 এখানে হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তির যে অধিকার রয়েছে, এই সংক্ষুব্ধ ব্যক্তি অধিকার প্রয়োগ করতে যে তার যে অধিকারগুলো, সে কিভাবে আবেদন করবে, সে কোথায় আবেদন করবে, কোন আদালতে করবে, আদালত কি ধরনের আদেশ দিবে, কি ধরনের নোটিশ জারি করবে, আদালত সুরক্ষা আদেশ দিবে, বসা আদেশ, ক্ষতিপূরণ আদেশ দিবে, এবং আবেদন করার উদ্দেশ্য তো আমরা জানি যে এই আইন থেকে এই যে তার যে পারিবারিক সহিংসতা থেকে যাতে প্রতিকার পায়, প্রতিকার লাভের জন্য এই 10 থেকে 19। এইখানে মনে হয় আবার রাজুর মনে হয় 20 থেকে 28 একটু প্রবলেম আছে। আচ্ছা, এখানে দেখেন 10 থেকে 19, আই রিপিট, সংক্ষুব্ধ ব্যক্তির আমি এখানে চারটা ভাবে ভাগ করছি, এই পুরা 34টা। প্রথম হচ্ছে সংজ্ঞা, তারপরে হচ্ছে পারিবারিক সহিংসতা, তারপর হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তাদের বলা রয়েছে দায়িত্ব কর্তব্য, এরপর হচ্ছে এই সংক্ষুব্ধ ব্যক্তির যে অধিকার, পরে সর্বশেষ হচ্ছে আবেদন নিষ্পত্তি, পরে সাজা, সর্বশেষ হচ্ছে 29 থেকে 34 অপরাধ এবং শাস্তির কথা বলা রয়েছে। আমরা এখন এখন আসছে হচ্ছে তার অধিকার, 10 থেকে 19 হচ্ছে অধিকার, মন থাকবে। 10 থেকে 19 অধিকার, আর দশ হচ্ছে থেকে উনিশ অধিকার ওখানে ওই যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা মেইন বইয়ে কিন্তু অধ্যায় ভিত্তিক পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় পড়ার দরকার নাই, আপনি সূচিটা মনে রাখেন। প্রথম বলেছি যে ডেফিনেশন, এখানে 19টা রয়েছে, আমরা ইম্পর্টেন্স 2 6 18, 2 6 18, 2 6 18 বলছিলাম হচ্ছে সংজ্ঞা, আর হচ্ছে তিন দ্বারা বলছে পারিবারিক সহিংসতা, আর 4 থেকে 9 হচ্ছে প্রয়োগকারী কর্মকর্তাদের দায়িত্ব কর্তব্যের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আছে সংক্ষুব্ধ ব্যক্তির যে অধিকার রয়েছে, সেটা হচ্ছে 10 থেকে 19। এখন আসি আমরা, প্রথম প্রথম হচ্ছে 10-এ বলছিলাম অংশীদারের বাসগৃহের অধিকার থাকবে, অধিকার থাকবে, এটা সংখ্যা কত আছে, সংখ্যা কোন ধারা থেকে নিয়ে আসছিলাম মনে আছে? আমরা বলেছিলাম 10 ধারা, বলছিলাম যে সংখ্যাত ব্যক্তির, এটা দুইয়ের, এই যে 2-এর 2 থেকে বলছিলাম প্রথম, 1-এর 2 যেটা, এই অংশীদারি বাসগৃহে দুইয়ের দুই স্যার। হ্যাঁ 2-এর 2, সরি। দুইয়ের দুই।
2-2 এই অংশীদারি বাসগৃহে বসার অধিকার থাকবে 10। 11 হচ্ছে আপনারা জানেন আবেদন, আদালতে আবেদন করবে কোন সিস্টেমে, কার মাধ্যমে, কিভাবে করবেন, কত দিনের ভিতর শুনানি শোনাবে। আবেদন দাখিলের স্থান 12 দ্বারা বলছিলাম, কোন কোন আদালতে কোন জায়গায় আবেদনকারী 4টা বিষয় রয়েছে এখানে আবেদন দাখিলের স্থানে। তাহলে আবেদন দাখিলের স্থান 4টি বিষয়। 13 হচ্ছে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দিবে, নোটিশ জারি দিবে। এটা কিভাবে দিবে? আদালত প্রয়োগের মাধ্যমে তখন যদি সে আবেদন করবে তখন তার তার আবেদন পর্যালোচনা করে সে একটা নোটিশ আদেশ দিবে। সুরক্ষা আদেশ এটা হচ্ছে কোন কোন সুরক্ষা আদেশ 14 দ্বারা ভালো করছেন, যে প্রতিপক্ষের বিরুদ্ধে দিবে, যে এই করতে পারবে না, বসবাসের আদেশ করতে পারবে। 16 হচ্ছে ক্ষতিপূরণ আদেশ। 17 হচ্ছে নিরাপত্তা হেফাজত। আর 18 হচ্ছে বিনামূল্য অনুলিপি সরবরাহ। 19 হচ্ছে আদেশের মেয়াদ সংশোধন, আদালতের মর্জি। এই তিনটা হচ্ছে সবগুলো আদালতের কার্যক্রম ওদের ক্ষেত্রে। 17 নিরাপদ, 18 বিনামূল্য, 19 হচ্ছে আদেশের মেয়াদ। আই রিপিট, 17 নিরাপদ, 18 বিনামূল্যে, 19 হচ্ছে আদেশের মেয়াদ সংশোধন। তাহলে আমরা 10-এ পেলাম অংশীদার বাসগৃহ, 11 হচ্ছে আদালত এর আবেদন, 12 হচ্ছে আবেদন দাখিলের স্থান, 13 হচ্ছে অন্তর্বর্তীকালীন নোটিশ, 14 হচ্ছে সুরক্ষা, 15 হচ্ছে বসবাস, 16 হলো ক্ষতিপূরণ। আর এই তিনটা বলছি 17 নিরাপদ, 18 হচ্ছে বিনামূল্য, 19 হচ্ছে আদেশের মেয়াদ। কে বলতে পারবেন 10 থেকে 19? বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার, 10-এ বলতে হচ্ছে হলো অংশীদারি বাস গিয়ে বসবাসের অধিকার। 11-এ বলতেছে আবেদন, আদালতে আবেদন। 12-এ বলতেছে আবেদন দাখিলের স্থান। 13 বলতেছে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ এবং নোটিশ জারি। 14 হচ্ছে সুরক্ষা আদেশ। 15 হচ্ছে বসবাসের আদেশ। 16 হচ্ছে ক্ষতিপূরণের আদেশ। 17 হচ্ছে নিরাপদ হেফাজত আদেশ। 18 হচ্ছে বিনামূল্যে আদেশের কপি অনুলিপি প্রেরণ। 19 হচ্ছে আপনার আদেশের প্রয়োগ এবং সংশোধন। গুড, ঠিক আছে। আলম আসো, আলম। আলম অভি বলেন, আপনি স্যার বলেন 10 থেকে 19, জোরে জোরে বলবেন। স্যার 10 হলো অংশীদারিত্ব বাসগৃহে বসবাসের অধিকার প্রয়োগ। 11 হলো আদালতে আবেদন। 12 হলো আদালতের স্থান। আর 13 হলো অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ। আর 14 হলো সুরক্ষা আইন। আর 15 হলো বসবাসের আদেশ। 16 হলো ক্ষতিপূরণের আদেশ। আর 18 হলো বিনামূল্যে নোটিশ জারি। আর আর 19 হইলো আদেশের মেয়াদ ও সংশোধন স্যার। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন এই যে 10 থেকে এই 19 পর্যন্ত আপনি একটা ধারা আমাদেরকে সবাইকে বুঝান, আমরা একটু ক্লাস করি আপনার কাছে। আপনার সময় হচ্ছে 3 মিনিট। একটা ধারা আপনি বুঝাবেন, স্যার স্যার একটা ধারা যেটা ভালো লাগে আপনার। এখানে 10 থেকে 19 পর্যন্ত আপনি একটা ধারা আমাদের বুঝা, যে এই ধারা এই আছে, এই চেহারা চরিত্র দেখে আপনি এখনো তার ভিতর বিস্তারিত না, আপনি বলবেন, বলেন কোনটা বলতে চাচ্ছেন। স্যার আবেদনের মানে আবেদন তুমি আবেদন আদালতে আবেদন স্যার। হ্যাঁ, এটা হলো বলেন। অভি সরকার হলো অভি 11 দ্বারা। স্যার স্যার অভি তুমি তেরো তেরো নম্বরটা ইয়া করো, এক্সপ্লেন করো। এই 13 13। নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট ডিটেইলের জন্য স্যার বলছেন। তুমি 13 নম্বরটা সবাই মানে এইটা আমাদের বুঝাও। সবাই 13 নম্বরটা আমরা বুঝি। 13 আচ্ছা নম্বর আচ্ছা। ধারা বলো। এই যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ। এই যে স্যার এই সুরক্ষা আদেশ হলো ভিকটিম যে মানে আবেদন করবে স্যার, সে সে যেই পথে চলাচল করবে বা সে যে প্রতিষ্ঠানে যাবে বা সে যেই ইয়েতে যাবে তার সবকিছু থেকে যে যার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে সে ওইসব বিষয়ে যেতে পারবে না। এবং এটা তো উনি ও মানে মানে উনি কোনো মানে সুরক্ষা কি বলে মানে ওনাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না স্যার। মূলত এইটাই মেন বুঝাইছে স্যার। এই- স্যার সময় হয়েছে কম কিনা আমি ছিল। জানি হইলো না না, স্যার। আরো আরো ক্লিয়ার হইলো করে, না। আরো ক্লিয়ার কথা হচ্ছিল কিন্তু স্যার স্যার সুরক্ষা স্যার আদেশ, অন্তর্গত সুরক্ষা আদেশ, নোটিশ জারি কিন্তু মোটামুটি হলো না। আচ্ছা আপনি ওয়েট থাকেন, আপনার যে স্যার আমি বলবো, স্যার আমি আবেদন, বলবো আবেদন পরবর্তীকালে বলতেছিলেন না, 11 নাম্বারটা কি জানি বলেন তো শুনি। স্যার, আমি স্যার আবেদন স্যার আবেদন হলো স্যার মানে ওই যে সংক্ষিপ্ত ব্যক্তি যে কোনো সময় মানে সংক্ষিপ্ত ব্যক্তি প্রতিপক্ষ বা প্রতিপক্ষ যেখানে থাকবে, যে স্থানে থাকবে বা সংক্ষিপ্ত ব্যক্তি আবেদন প্রতিপক্ষ ব্যক্তি যদি একই বাড়িতে থাকে সেই বা অস্থায়ী বসবাসে বা তার স্থায়ী ঠিকানায় মানে যে কোনো জায়গায় উনি না সরি আবেদন আবেদন স্যার আবেদন ভারতে স্যার চলে, আবেদন দাখিলের স্থানে চলে গেছে। আমি সরি শুধু সরি এই যে সরি আদালত সরি আবেদন, ও আদালত স্যার আবেদন আবেদন, একজন আবেদন স্যার ভিকটিম,
বা একজন আবেদন স্যার, ভিকটিম বা একজন সংখ্যালঘু ব্যক্তি আদালতে আদালতে আবেদন প্রক্রিয়াটা কি কিভাবে করবে, আর স্যার আদালত ওই কি যে বলছে? দুইটা উনি স্যার উনি উনি স্যার নিজে অথবা ওনার প্রয়োগকারী কর্মকর্তার মাধ্যমে উনি আবেদন করতে পারবে দুইটা জায়গায়। একটা হলো চিফ মেট্রোপলিটন, আর একটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে, দুই জায়গায়। চিফ মেটাল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেম, এগুলো তো আলাদা ভাবে আছেই, ওখানে আলাদা স্পেসিফিক ভাবে যে কোন কোন আপনার বিচার বিচার হবে আলোক সেগুলো ভাই আছে। বুঝাতে পারেনি এখানে স্যার, যেটা আমি তো বুঝাতে আচ্ছা ঠিক আছে, ও 11 আজকে রাখেন, রাজু রাখেন, ইয়া আসুক, এরপর আরেকজন আসেন তো, স্যার আমি রিয়াজ বলবো স্যার। সর্দার। হ্যাঁ হ্যাঁ, আসেন বলেন তো এখানে এই 10 থেকে এই যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা স্যার আদেশ নোটিশ জারি, এটা একটু ব্যাখ্যা করেন সবার মধ্যে। স্যার অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন প্রাপ্তির পর আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যেন প্রতিপক্ষ পারিবারিক সহিংসতা ঘটাইছে বা ঘটার সম্ভাবনা রয়েছে এরূপ বিশ্বাস হলে প্রতিপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দেয়, এবং কেন তাহার বিরুদ্ধে স্থায়ী সুরক্ষা আদেশ দেওয়া হবে না এর কারণ দর্শানোর জন্য 7 দিনের ভিতরে কারণ দর্শানোর জন্য প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে। স্যার এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ। গুড। রূপঙ্কর দাস, রূপঙ্কর দাস, হয়েছে পড়া? 10 থেকে 19 পারবেন? 10 থেকে 19, যখন কোনো কিছু মুখস্থ করবেন 10, 11, 12, 13, এই 13 পর্যন্ত একটু রাখবেন, 14, 15, 16, 17 এগুলো হচ্ছে ভাগ ভাগ করে সূচিটা পড়বেন। আমরা আবার রিভিশন আসতেছি, একটু এদিকে চলে যাই। এখন আসি 20 থেকে 28। 20 থেকে 28 আমরা কি করছিলাম? এখানে হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায়টা, আবেদন নিষ্পত্তি বিচার। এটা হচ্ছে রাজুর একটু প্রবলেম হচ্ছে। আবেদন নিষ্পত্তি বিচার আপিল আদালত, এটা হচ্ছে আদালত, পুরোটাই হচ্ছে আদালতের কার্যক্রম। পুরোপুরি তাদের যখন কোনো একটা আবেদন যখন আদালতে যাবে, বিচারিক কার্যক্রম ট্রায়ালিং থাকবে, ট্রায়ালিং স্টেজে থাকবে। ঠিক আছে? তে এটা বিচার কতদিন করবে, এটা নিয়ে আবেদনটা নিষ্পত্তি করবে, বিচারের কার্য পদ্ধতিটা হবে, কোন আদালত হবে, এটা কি ট্রায়ালিং ক্যামেরা করবে, এটা কি ষড়যন্ত্র তদন্ত করার জন্য নির্দেশ দেবে, আদেশ জারি কিভাবে করবে, ওয়ারেন্ট জারি কিভাবে করবে, কার মাধ্যমে করবে, এটা কি প্রতিপক্ষ যদি আদালতে অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে, তার অনুপস্থিত বিচার করা যায় নাকি, এবং আবেদনকারীর দিলে যদি থাকে সে আবেদন খারিজ করা যায় কিনা, আর আপিল কোথায় করবে। হ্যাঁ, আপিলের কথা বলা রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে আদালতের কার্যক্রম। এখন এই অধ্যায়টা আমি পুরোটাই বাদ দিতে চাইছিলাম, এটা এমসিকিউর চ্যাপ্টার পুরোটা, এখানে শুধু রিটেন হচ্ছে 23 ধারাটা ইম্পর্টেন্ট, 23 শুধু, এটা হচ্ছে রিটার্ন, এই 23টা হচ্ছে রিটার্নের প্রশ্ন, ট্রায়াল এন্ড ক্যামেরা বলতে কি বোঝো। আর এটা হচ্ছে 26, যে এটা হচ্ছে আসার পথে কোনো বস্তুর বিচার, এখানে এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট রিটার্ন। আমি এই দুইটাই করছি, 2 থেকে 3টা করে করছি, 23 আর 26। আর এগুলা যেগুলো আছে সব হচ্ছে এমসিকিউ। 23, 26 হচ্ছে রিটার্ন, প্রতিপক্ষ অনুপস্থিতি বিচার। তাহলে 23, 26 এখানে যদি শুধু রিটার্ন, এই দুইটা মনে রাখবেন, 23, 26 3 ঘর পর পর। আদের জারিটা এটা আপনি জানছেন যে এটা আদের জারি যদি করে সেটা হচ্ছে আদের জারি পদ্ধতি কি, এটাও নিতে পারেন 25টা আদের জারির। পুলিশ অফিসার আদের জারি যদি কোর্ট থেকে আসে, কিভাবে তার আদের জারির আহ আহ, কিভাবে তার পদ্ধতি বা প্রক্রিয়াটা কি, আদালত থেকে যদি সমন আসলে সে আদের জারিটা কিভাবে এক্সিকিউশন করবে। অপরাধ ও শাস্তি শেষ অধ্যায় 29 থেকে 34, সেটা আপনারা ভালো পারেন। এই আইনটি হচ্ছে আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্য। আর সুরক্ষা আদেশ লঙ্ঘন কত, 30, এটা আপনার মুখস্থ আছে। আর এখানে হচ্ছে 32, মিথ্যা মামলা দায়ের শাস্তি হচ্ছে 32, এটা হচ্ছে রিটার্নের প্রশ্ন, মিথ্যা মামলা যদি করে কারো মিথ্যা। আর প্রয়োগকারী কর্মকর্তার বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া যাবে যদি সে কারণ দর্শানো সে কার্যক্রম না চালায়। আর 30 হচ্ছে, এটা হচ্ছে রিটার্ন, এখানে হলো 3টা, আর বাকিগুলো হচ্ছে। এখানে, আর এখানে ইম্পর্টেন্ট কোটা কোটা স্যার? এখানে 30, 32, 34। 30। তাহলে এখানে 3টা প্রশ্ন পাইলেন, এখানে 3টা প্রশ্ন, 6টা। আর এখানে হচ্ছে, এখানে রিটেনের প্রশ্ন হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন, আর হচ্ছে 12, এই দুইটা এখানে, এখানে এই দুইটা, আর কিছু নাই, দুইটা। আর এখানে শুধু পুলিশ অফিসার দায়িত্ব করতে হবে 4 ধারা, এখানে শুধু 4 ধারা, আর এখানে একটা। কয়টা প্রশ্ন দিলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা প্রশ্ন দিচ্ছি রিটেনের জন্য। এই 10টা থেকে কালকে আপনার যে কোনো 5টা লিখবেন। কালকে প্রশ্ন থাকবে 10টা, 5টা লিখবেন, 5টায় শুধু শুধু করে। এখানে যখন আসবেন সবাই এই শুক্রবারে ক্লাসে বসে লিখবেন, আমি সবাই দেওয়া থাকবে, কেউ যাতে বই না দেখতে পারে, না খুলতে পারে, আমি এখান থেকে অবজারভেশন করবো। কোনটা কোনটা স্যার? এখানে হচ্ছে এই যে পারিবারিক সহিংসতা 3 ধারা একটা, আর এই 4 ধারা এই দুইটা। আর এখানে হচ্ছে 12, 13, জি স্যার। 12, 13 তাহলে কয়, 12, 13। 4টা। আর 23, 25, 26 তাহলে হলো কয়টা, 7টা। আর 30, ভাই 32, ও 34 এই হলো 10টা। সেনাবাহিনী এটা, এই ফাইনাল পর্যন্ত এই সেনাবাহিনী 10টা। মামলা তো দিয়ে দিয়েছে।
ফাইনাল পর্যন্ত এই 10টা প্রশ্ন আপনাদের দিয়ে দিলাম। আর একেবারে যারা দুর্বল ছাত্র, এরপর আর হয় না, এরপর স্যার যদি শুরু করতে চাই সমস্যা। একদম ফাইনাল পর্যন্ত বোর্ডে আবার পরীক্ষা একটু বলেন স্যার, ধারাগুলো আবার একটু বলেন, তাহলে সুবিধা হবে। তিন তিন চার তিন আর চার 3 বারো 4 তেরো আর কি বললেন? 3 4 12 13 3 12 4 13 12 13 23 25 26 23 25 26, 30 তারপরে 30 30 32। 32 30 32 34, এই 10টা। 34, 1 2 5 6 আর 7 সংজ্ঞা বলেছে এই তিনটা: 8। অংশীদারি বাসগৃহ, সংযুক্ত ব্যক্তি, শিশু। এই তিনটা সংজ্ঞা। হোটেলে 12টা স্যার। না না, 10টা হবে, 12টা হবে কেন? 10টা হয়েছে, স্যার 10টা 10টা। 12টা কেন? 10টা। না না, স্যার 10টা হয়েছে। স্যার হ্যাঁ প্লিজ স্যার, আমি একটু বলেছি দেখেন স্যার, সংজ্ঞা হ্যাঁ, থেকে অংশীদারি বাসগৃহে একটা। সংজ্ঞা থেকে একটা, সংজ্ঞা থেকে শুধু মুখস্থ করবেন হচ্ছে দুই, দুইয়ের দুই অংশ। আরে শিশু কাকে বলে সংখ্যা দুই থেকে আসবে না, জীবন আসবে না। জাস্ট এই যে দুইয়ের দুই আচ্ছা স্যার, অংশদের বাকি একটা। তারপর স্যার চার ধারাটা কি বুঝতে পারবো? চার হ্যাঁ, চার তো অবশ্যই, চারই তো আমাদের মেন মেন পার্শ্ব, এটা আমাদের। পুলিশের পুলিশের দায়িত্ব। 12 13, হ্যাঁ, 12 13। তারপর আছে স্যার 23, আহ, 23, আর হলে আপনার হলে 26, 23 25 26, 23 25 23 25 26। 26, 30 31, 30 1 32 আর 34। 30 32 চলে, এটি রিটার্নের প্রশ্ন, এর উপর আর কিছু নাই। স্যার এটা কি কালকেও এটার উপরে আলোচনা হবে? এবং আপনি এই বলছিলেন স্যার বোর্ড প্রশ্ন এখন আমি। ঢুকতেছি, এই যে এখন ঢুকতেছি, এখন যে প্রশ্নগুলো ঢুকতেছি, এখনই ঢুকতেছি, দিয়ে দিব পিডিএফ রেডি, পিডিএফ দিয়ে দিব আর ঢুকতেছি। ক্লাসটা 9 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, আবার নতুন সেশনে যাব। কেউ যাবেন না, অনেকে সেকেন্ড ক্লাসে যাচ্ছে। এই রাজু, এই দেখেন এখন অ্যাটেন্ড করছে হচ্ছে, এই যারা যারা এখন অ্যাটেন্ড করছেন, এখন অ্যাটেন্ড করছে 15 জন। এই 15 জন, 15 জনের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই এই প্রত্যেকে গ্রুপে সবার ফোন নাম্বার দিয়ে এসএমএস করবেন, যে আপনার নাম ফোন নাম্বার, পিপিটিভি লিখবেন না, নাম ফোন নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এখন যারা 15 জন আসছেন, এই এই প্রথম দিন 34 জন ছিলেন, এখন 15 জন দেখা যাচ্ছে। এই যারা 15 জন এখন অ্যাটেন্ড আছেন, এই 15 জন আপনারা প্রত্যেকের নাম আর ফোন নাম্বার লিখে এসএমএস করবেন সবাই। আমি আর রাজু আমরা একটা কাজ করবো আমরা, এই অ্যাক্টিভ। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? পারবিন, কাদের, শাকিল, হালিমা, স্যামসাং, আর নামগুলা লিখতে পারেন না? স্যামসাং, আমি আনিমুল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি জানতে চাইলাম, আমরা ওই নতুন সেশনে যাব। স্যার হ্যাঁ রাজু বলেন। একটু ওই জরুরি বাইরে যাইতে হবে, আমি একটু লিভ নিলাম স্যার, হ্যাঁ কথা হবে স্যার, আর হ্যাঁ, প্রশ্নগুলো একটু কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। বুঝলাম। দেখা যাচ্ছে এ, ইয়ে আমরা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি একটু বের করতেছি, অনেক আধুনিক স্যার প্রশ্নগুলো দেখাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা বের করতেছি। দেখা যায়। না স্যার, আসে না এখনো। স্যার আসে না, ওইটা আসে না, এই প্রশ্ন আসে না স্যার। এখন আসছে। আসছে স্যার। আচ্ছা, এখানে দেখেন আপনাদের দুইটা অধ্যায়, দুইটা আইন থেকে, যৌতুক থেকে দুইটা তিনটা প্রশ্ন দিচ্ছে, এটা আপনাদের সমস্যার উত্তর উত্তর সহ। এখন এই যে আমরা পারিবারিক সহিংসতা দেখে আসি প্রথম থেকে, দেখেন পারিবারিক আর সহিংসতা, এই যে যৌতুকের যৌতুকের স্যার, যৌতুকের ওইটা একটু কথা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে বলেন। ওই যৌতুকের যে সংজ্ঞাটা স্যার, যৌতুকের সংজ্ঞাটা আপনি তো ভাঙ্গে ভাঙ্গে লিখছেন, আমরা কি একসঙ্গে লিখবো? না, এইভাবেই, যেভাবে লিখছে এভাবেই, যেভাবে লিখছেন ওইভাবেই। এভাবে লিখবেন পরীক্ষায়। আপনারা এখানে স্টার চিহ্ন দিবেন, অথবা এভাবে সুন্দর করে নিচের দিকে আসবেন। তবে
তবে যেভাবে আছে একটা সংজ্ঞা আপনি যখন লিখতেছেন হাফ পাতা হবে না, আর যখন এটা লিখবেন একটা হাফ পাতা হলে দেখতেও ভালো দেখা যাবে, রিডারকেও ভালো অনেক লেখা লিখছে, মার্কও বেশি পাবেন। স্যার ওই যে তবের জায়গাটা একটু সমস্যা আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে গ্রন্থ তো তবেটা নাই। হবে স্যার। হ্যাঁ, এটাও তো অন্য শব্দ দিবেন, আমি দিয়ে দিচ্ছি আর কি, অন্য একটা ইউজ করবেন। তবেটা হবে, তবে মুসলিম ব্যক্তিগণ এই জায়গায় তবেটা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। ওই তবেটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা। আর হইলে অন্য, স্যার অন্য সম্পত্তি ওইটা চলে যাবে ওই যে ওখানে স্যার, অর্থ সামগ্রী বা অন্যান্য সম্পদকে বুঝাইবে স্যার। কোন অর্থ সামগ্রী বা অন্যান্য অন্য কোন সম্পদ এটুকু ওখানে চলে যাবে স্যার। এগুলা এগুলা দরকার নাই, এগুলা এইভাবে যে আছে এভাবে নিবেন, এগুলা যে আছে এগুলো নিবেন, সমস্যা ঠিক আছে। নেই। এগুলা হচ্ছে এভাবে নিবেন, এগুলো দরকার নাই, এটা আমি দিয়ে দেবো, এটা পড়বা বোঝানোর জন্য লিখছিলাম, এটা ঠিক আছে। আচ্ছা, এখন যৌতুকে ক্লিয়ার আছে, যৌতুকের প্রসঙ্গগুলো ক্লিয়ার আছে, এগুলা সহজ আছে, সমস্যা নাই। এখানে দেন এই যে পারিবারিক সহিংসতা থেকে দেখেন যে 6টা 10টা থেকে প্রশ্ন করা হয়েছে। প্রথম হচ্ছে প্রশ্ন, অংশীদারি বাসগৃহ বলতে কোন ধরনের বাসগৃহ, একই সংজ্ঞা। কোন শর্তে বাসগৃহ জি অংশীদারি স্যার। বাসগৃহ বিবেচিত হবে? পারিবারিক সম্পর্ক থাকা অবস্থায় কোন পরিস্থিতি অংশীদারি বাসগৃহ অন্তর্ভুক্ত, ওই একই উত্তর। অংশীদারি বাসগৃহের ক্ষেত্রে মালিকানা ভাড়া সঙ্গে কোন বিষয়টি বিবেচ্য? পরিবারের সদস্য হিসেবে সংযুক্ত ব্যক্তির প্রতিপক্ষের অধিকার থাকলে তা কোন ধরনের বাসগৃহের সঙ্গে পড়বে, অর্থাৎ অংশীদারি বাসগৃহ। একই কথা, 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে, একটাই উত্তর। উদাহরণ দেওয়া আছে এখান থেকে, এখানে উদাহরণ দেওয়া আছে এখান থেকে। অংশদের বাসগৃহ বলতে কি উইকেট। বোঝায়? রোমানা ভাষার বাসগৃহ গণ্যভাবে ব্যাখ্যা করা হয়, ঘুরে ফিরে 1 লাইন 2 লাইনের উত্তর, এখানে কিছু নাই। সংক্ষুব্ধ ব্যক্তি, এটা আপনাদের এখানে এখানে দরকার নাই, এটা আমার মেন বইয়ে আছে। এখানে তো সংক্ষুব্ধ ব্যক্তিদের পাশে এটা ধর পারিবেশ সহিংসতা প্রতিরোধ, শিশু কাকে বলে যেটা দিছে, শিশু কাকে বলা হয়? 2018, যে ব্যক্তির বয়স 18 বছর পূর্ণ হয়নি, শিশু। আচ্ছা, শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন যেটা বলা হয়েছে, এটা হচ্ছে আপনার ওই যে পরিবেশ সহিংসতা থেকে আসছে। 3-এর ক থেকে বলছে, পরিবেশ এটা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, আপনি একটু পড়ে নেবেন, কারণ হচ্ছে ভাগ ভাগ করে পড়ছে কি, এই জন্য আপনি একটু পড়বেন। শারীরিক নির্যাতন বলতে কি বোঝে এটা। আবার হচ্ছে পারিবারিক সহিংসতা প্রতিরোধে মানসিক নির্যাতন বলতে কি বোঝে, মানসিক নির্যাতন হলো একটু। তারপরে আরেকটা হচ্ছে পারিবারিক সহিংসতা মানসিক নির্যাতন কোন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, এই যে পারিবারিক নির্যাতনে এই যে নির্যাতন, অপমান, অবজ্ঞা, প্রদর্শন, হয়রানি, এইগুলা ভেঙে ভেঙে দিছে আর কি। যেমন গতবার পাশ ছিল, এটা পিডিএফ করা হয়েছে অবশ্যই। তারপর হচ্ছে এখানে কি পারিবারিক সঙ্গে 3-এর খ, এগুলা উত্তর সহজ আছে, প্রশ্নগুলো পড়বেন, এগুলো যে মার্ক করা তো আগে, আমি কালার চেঞ্জ করে দিব, সমস্যা নাই, এডিট করে যখন দিব। আর্থিক ক্ষতি বলতে কি বোঝায়, এগুলো ভেঙে ভেঙে দিচ্ছে, ওই যখন পারিবারিক সহিংসতা সংখ্যাটা পড়বেন তখন এগুলো আর পড়া লাগবে না, একটাতে হয়ে যাবে। একটা এটা ভেঙে ভেঙে দিচ্ছে আর কি, যাতে সুবিধা হয় আপনাদের। আচ্ছা, আর এই যেটা পারিবারিক সহিংসতা, এই যেটা দেখেন, এই পরের প্রশ্নটা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে যদি কোনো পুলিশ অফিসার পারিবারিক সংবাদপ্রাপ্ত হন, তাহলে তিনি পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিকে কোন বিষয়ে অবহিত করবেন, এটা একটা প্রশ্ন। এই যে এখানে একটা 4 জানা মোতাবেক যা আছে হুবহু উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে পড়ে নেবেন 4। এখানে আবার একটা সৃজনশীল প্রশ্ন, আমি এগুলো তো সব দিব না, আমি এখান থেকে উঠাই দিব, আপনারা পড়বেন এটা। আমি তো এখান থেকে সব দিব না, এখান থেকে আমি প্রশ্ন করছি ঘুরাই ফেরাই আর কি, এগুলো তো আমি পড়বেন আপনারা, একই প্রশ্ন ঘুরে ফিরে মানে আসছে। এগুলোর ভিতর থেকে একটু 6টা প্রশ্ন দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি এখান থেকে ওই যে 10টা না প্রশ্ন থাকবে, 10টা 5টা দিবেন, এখান থেকে আমি 10টা প্রশ্ন উঠাই দিব, কিন্তু এখানে 10টা ধারা থেকে প্রশ্ন আছে, দেখেন। ঠিক আছে। এগুলো পড়লে কি হবে, আপনার ক্যাপাসিটি বাড়বে, ভাষাগত দখল বাড়বে এবং ভালো জি হবে। স্যার। তবে ওই যে গতানুগতিক আপনারা যে গাইড করে গেছেন, এগুলো বাদ দেন একটু, ভাষাগত দখল বাড়ান, বুঝতে পারছেন? ওই সিস্টেম এখন আর চলে জি। না। পারিবারিক ভিকটিমকে কি সহায়তা করবেন, দেখেন কোন আইনে আপনি ভিকটিম সহায়তা করবেন, পারিবারিক সংস্থা, আমি পারিবারিক সহায়তা তৈরি অনুযায়ী ভিকটিম সহায়তা করবো, উত্তর সহজে দিচ্ছি। এবং কারা কারা এটা নিশ্চিত করবে তাও লিখে দিচ্ছি, পুলিশ অফিসার, প্রয়োগকারী কর্মকর্তা, আদালত, সরকার। ভিকটিম কি কি আইনগত সহযোগিতা পাবেন? অবশ্যই আইনগত সহযোগিতা পাবেন। ওই যে এই 4টা পয়েন্ট, ওই 6টা পয়েন্ট আর কি, দেখেন এটা কিন্তু আর পয়েন্ট করে দিছি, দেখেন এই যে পয়েন্ট আকারে দিছি, কি কি পাবেন, চিকিৎসা বা একটু বর্ণনা করছে, আবার ডেসক্রিপশন করছি, আপনারা এগুলো লিখতে পারেন, সমস্যা নেই। এটা পরীক্ষা হলে নির্ভর করবে, কারণ 12 মিনিট সময় থাকবে, আপনি যদি একটু না লেখেন কেমনে। আবার এই দেখেন এটা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের অধীন আবেদন দাখিলের ক্ষেত্রে কোন কোন স্থানের আদালত অধিভুক্ত হবে, এই যে যেটা 4 ধারা থেকে, সরি 12 ধারা থেকে, একটা ক্ষেত্রে হ্যাঁ 12 ধারা থেকে 12 দাম। মোতাবেক, 12 ধারা। আচ্ছা। পারিবারিক সহিংসতা প্রতিরোধ 12 মোতাবেক সংগত ব্যক্তি অস্থায়ীভাবে অন্যত্র অবস্থান করলে তিনি কোথায় আবেদন দাখিল করতে হবে? ব্যাখ্যা করুন, দেখছেন যে যদি অন্যত্র অবস্থান করলে তিনি কোথায় আবেদন করবেন? উত্তর, যদি সংগত ব্যক্তি অন্যত্র অবস্থান করেন তবে তিনি সেই অস্থায়ী বাসস্থান অধিক্ষেত্রে আবেদন, একের উত্তর এটি বিশেষ। আপনার ধারাটা বুঝে থাকলে আপনি পাবেন, 12 ধারা।
লিখিত প্রশ্ন আবার আছে, দেন 12 ধারা ক্ষেত্রে কতগুলো প্রশ্ন করছি, এই প্রশ্ন থেকে ঘুরে ঘুরে অনেকগুলো আসে, সৃজনশীল করছি, উদ্দীপক করছি। আচ্ছা, আরেকটা লেখছে যে এখানে আসছিল যে উপরে দেখবেন যে অধিক্ষেত্র কি, বলছিলাম একটা প্রশ্ন করছিলাম যে জুরিডিকশন কি, এই যে অধিক্ষেত্র শব্দের অর্থ কি। অধিক্ষেত্র বলতে বোঝায় আদালত নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বিষয়ের উপর আইনগত ক্ষমতা যার আদালত মামলা গ্রহণ বিচার করতে পারে। এটা কালকে অনেকে এটা দিছিল অধিকার শব্দের অর্থ কি। এটা থেকে অনেকগুলো প্রশ্ন করছি। এই যে আবেদন কি, একজন প্রশ্ন করছিলেন না, আবেদন কি? আবেদন হলো কোনো ব্যক্তি নির্দিষ্ট কর্তৃপক্ষ আদালতের নিকট লিখিতভাবে বা সাহায্যের প্রতিকার পাওয়ার নির্দেশ করা, নির্দেশ প্রার্থনা করা। আইন অনুযায়ী অধিকার প্রতিষ্ঠা সুরক্ষা আদালতের কর্মকর্তার লিখিত আবেদন বলা হয়, একটু লিখে দেওয়া হয়েছে। 12 ধারা এখানে শেষ হলো, দেখছেন? এখন এই যে সুরক্ষা আদেশ, সুরক্ষা যেটা বলছিলেন 14, এটা কি দিছি না আপনাদের? সুরক্ষা আদেশ দিছি কি? অন্তর্বর্তীকালীন পরবর্তীতে সুরক্ষা আদেশের এটা 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 নিয়ে এই যে তারপর ট্রায়াল এন্ড ক্যামেরা 23, 25, এই যে 25 যেটা বলছি, আদেশ জারি প্রক্রিয়া, আদেশ জারি 25, ওই যে পয়েন্ট গুলা পরে এখানে ভাঙাই দিছি। তারপর হচ্ছে লিখিত প্রশ্ন আর কি 26, যেটা বললাম আসামের অনুপস্থিতি বিচার, এখানে ভাগ করা আছে 2টা লাইন, এখানে যে পয়েন্ট করে দিছি, যে যেভাবে মুখস্থ করতে পারে, যেভাবে লিখতে পারেন সমস্যা নেই। লিখিত বা সুরক্ষা আদেশ লঙ্ঘনের প্রথমবার, দ্বিতীয়বার কি ধরনের শাস্তির বিধান রয়েছে 30 ধারায়, এই যে 30, এখানে যা আছে বলে লিখিত প্রশ্ন, মিথ্যা মামলার ক্ষেত্রে 32 ধারার শাস্তির